Hi, good afternoon, students. I am Manav sir, and I welcome all of you to my class, that is WBCG's class 12 chemistry at Manav. And today I am going to discuss the organic chemistry. Already we have discussed the two chapters. আমরা এর মধ্যেই দুটো চ্যাপ্টার শেষ করে ফেলেছি, একটা হচ্ছে দ্রবণ আর একটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, এবং তাদের যে ইউটিউব লিঙ্কগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগছে। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোন করে জিজ্ঞাসা করবে। ওকে, সো লেটস স্টার্ট অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। ক্লাস 12-এর কেমিস্ট্রির একটা বিরাট পার্ট হচ্ছে জৈব রসায়ন, এবং এই জৈব রসায়ন একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস ফর নট অনলি WBCHEC, অর্থাৎ কেবলমাত্র এইচএসের জন্য যে তা নয়, এটা ইম্পর্টেন্ট ফর মেডিকেল, জয়েন্ট এন্ট্রান্স, অ্যাডভান্স অ্যান্ড বোথ মেন। এই সমস্ত জন্য কিন্তু অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রচুর কোশ্চেন আসে। এবং ক্লাস 12-এর আমি মেনলি এখানে যে জিনিসগুলো আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রির মধ্যে, সেটা একটু জাস্ট আমি এনলিস্ট করে দিই। এটা হচ্ছে প্রথমেই তোমাদের আছে 1 নম্বরে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনস। নাম্বার 2 আছে অ্যালকোহলস, ফিনলস অ্যান্ড ইথার্স। নাম্বার 3 aldehyde, ketone and carboxylic acid. Number 4, the nitrogen derivative compounds. And number 5 is the last chapter, is the biomolecules. So these are the 5 chapters that are included in organic chemistry. প্রথমে আমাদের রয়েছে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন, যেটা আমরা এক্ষুনি শুরু করব, যে ফার্স্ট চ্যাপ্টার অফ অর্গানিক কেমিস্ট্রি। এরপর রয়েছে অ্যালকোহলস, ফেনলস এবং ইথার্স। আর রয়েছে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। নাইট্রোজেন সংগঠিত যৌগসমূহ, যাকে বলছে নাইট্রোজেন ডেরিভেটিভ কম্পাউন্ডস। আর লাস্ট হচ্ছে জৈব অণু বা বায়োমলিকুলস। ওকে, এগুলো বাংলায় লিখলেও একই ধরনের জিনিস হবে, আমি এখানে ইংরেজিতে করেছি। নাও তাহলে আমরা প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিনস, সেটা আমরা শুরু করবো এখানে। তাহলে 1 নম্বর চ্যাপ্টারে যেটা আছে হ্যালো অ্যালকিনস এবং হ্যালো অ্যারিনস, সেটা আমরা এখানে জাস্ট আজকে ইন্ট্রোডাক্টরি পার্টটা শুরু করব। সেই ইন্ট্রোডাক্টরি পার্টটা আমরা এখানে শুরু করার পর, যেটা লেকচার 1, সো ইন লেকচার 1 আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিন এটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে কিন্তু অনেক ধরনের অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসে। অ্যানালাইটিক্যাল কোশ্চেন মানে কোশ্চেনগুলো একটু এক্সপ্লেনেশন, একটু এক্সপ্লেন চাই, একটু ব্যাখ্যা করতে বলে। কিন্তু অন্যান্য এর পরের চ্যাপ্টারগুলো যেমন ইথার্স, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এগুলোতে কিন্তু বেশিরভাগ রিয়াকশনস, অর্থাৎ রিয়াকশনগুলো কীভাবে হচ্ছে, প্রোডাক্ট কী, এগুলো জিজ্ঞাসা করে। এই চ্যাপ্টারে হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিনসের মধ্যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিনস। এই কথাটার মধ্যে দুটো জিনিস লেগেছে, এটা বাংলা লিখলে কী হবে, হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিন। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি আর এক্স, আরটা যেখানে অ্যালকিনের পার্ট, অর্থাৎ একটা অ্যালকেন, অ্যালকেন কি সেটা তোমরা ক্লাস 11-এ পড়ে ফেলেছো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন,
অ্যালকেন হচ্ছে একটা লং চেন কার্বন যার মধ্যে কোনো রকম ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না, সেটাকে অ্যালকেন বলে। যেমন আমি জানি প্রোপেন, বিউটেন, ইথেন, এগুলো সব অ্যালকেন। তার মধ্যে যদি একটা হ্যালোজেন কম্পাউন্ড যেমন এক্সটাকে কি বলা হয়? ক্লোরিন, ব্রোমিন, আয়োডাইন, এগুলোকে বলা হয় হ্যালাইডস। এগুলো যদি এর সঙ্গে যোগ থাকে তখন আমরা এটাকে বলছি হ্যালো অ্যালকিন। আর হ্যালো অ্যারিন কি? অর্থাৎ অ্যারোমেটিক যৌগ বা বেনজিন সংগঠিত যে যৌগগুলো বা বেনজিন ডেরিভেটিভ, এই ধরনের যৌগগুলো যদি আমার এই এই হ্যালোজেনগুলো থাকে তাহলে তাকে আমরা বলবো হ্যালো অ্যারিন। যেমন আমি বললাম এক্স, তাহলে এটাকে আমরা বলছি হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিন। তাহলে সাধারণ জিনিস হচ্ছে অ্যালকিনের সঙ্গে হ্যালোজেন অথবা অ্যারিন অর্থাৎ অ্যারোমেটিক কম্পাউন্ডের সঙ্গে হ্যালোজেন যোগ থাকলে তাকে আমরা বলবো হ্যালো অ্যালকিন বা হ্যালো অ্যারিন। প্রথমে যেটা চলে যাবে সেটা হচ্ছে নোমেনক্লেচার। আমরা জানি যে অর্গানিক কম্পাউন্ডের একটা বিরাট ইম্পর্টেন্স থিং হচ্ছে নোমেনক্লেচার, কীভাবে কী নামে ডাকবো, কারণ এতে হিউজ নাম্বার অফ কম্পাউন্ড রয়েছে আর এই হিউজ নাম্বার কম্পাউন্ডকে ক্লাসিফাই করতে গেলে আমাদের কিন্তু নোমেনক্লেচার জানতে হয়। সো ফার্স্ট উইল নাম কাম টু দ্য নোমেনক্লেচার পয়েন্ট, বা বাংলায় যাকে বলা হয় নামকরণ। এই নামকরণ কয়েকটা বিশেষ ভিত্তিতে করা হয়। ফার্স্ট অফ অল, এতে কতগুলো ব্রোমিন, নাম্বার ওয়ান, যে কতগুলি এক্স আছে। এক্স মানে এখানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ হ্যালোজেন কতগুলো আছে। যেমন আমি বলি মনোব্রোমো কম্পাউন্ড বা ডাইব্রোমো কম্পাউন্ড। যেমন বলছি এটাকে যদি ধরো মনোহ্যালাইড অ্যালকেন বা ডাইহ্যালাইড অ্যালকেন বা ট্রাইহ্যালাইড, অর্থাৎ মনো, এই যে কথাটা উল্লেখ করা আছে মানে কতগুলো হ্যালোজেন অ্যাটম আছে। নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম যতগুলো হবে তার ভিত্তিতে এগুলো এক্সাম্পল দিতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, CH2Cl2, এটা একটা হ্যালো অ্যালকেন। এর অ্যালকেন পার্টটা কি? এটা কোথা থেকে হচ্ছে? মিথেন ছিল। মিথেনে কটা ছিল? হাইড্রোজেন 4টে। তার দুটো হাইড্রোজেনকে আমরা সাবস্টিটিউট করেছি দুটো ক্লোরিন দিয়ে, দেখুন এটাকে বলা হয় ডাইক্লোরোমিথেন। কি বলা হয়? এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। এর মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না। তাহলে এটা মনোক্লোরো বলা হবে যখন একটা থাকবে, ডাইক্লোরো বলা হবে যখন দুটো থাকবে। সেটা হচ্ছে ফার্স্ট। নাম্বার টু হচ্ছে নোমেনক্লেচারে, নাম্বার টু হচ্ছে যে আমরা পজিশন অর্থাৎ বন্ড নেচার অফ বন্ড, অর্থাৎ এই আর এক্স যে বন্ড থাকে, এই যে এই বন্ডের নেচার অনুযায়ী আমরা ভাগ করব। যদি এই কার্বনটা যদি sp3 হয়, জানি এই কার্বনের ডিফারেন্ট হাইব্রিডাইজেশন হতে পারে, sp3 হতে পারে, sp2 হতে পারে, sp হতে পারে। যদি sp3 হয় তাহলে আমরা কি করতে পারি? দেখো এক্সাম্পল। তো প্রথমে যদি sp3 হয় তাহলে আমরা বলতে পারি যেমন CH3CH2Cl, এর নাম কি? ইথাইল ক্লোরাইড। ওকে, ইথাইল ক্লোরাইড। এবং এই কার্বনটা কি? এই কার্বনটা হচ্ছে sp3 কার্বন। আরেকটা হতে পারে, তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি অ্যালকিল হ্যালাইড। এটাকে আমরা বললাম অ্যালকিল হ্যালাইড। নেক্সট, অ্যালাইল হ্যালাইড বলে একটা আছে, অর্থাৎ যদি এরকম হয় sp3 কিন্তু এরকম হবে, অর্থাৎ C ডাবল বন্ড C X, এখানে দুটো হাইড্রোজেন, এখানে তোমার 2-3 হাইড্রোজেন, আর এখানে তোমার দুটো হাইড্রোজেন। তাহলে এটা একটা হ্যালো অ্যালকেন।
ভালো করে দেখো, এখানে কিন্তু একটা অ্যালকিন ঢুকে গেছে, অ্যালকিন পার্ট মানে ডাবল বন্ড ঢুকে গেছে, কিন্তু এর সঙ্গে সরাসরি যে এক্সট্রা অর্থাৎ হ্যালোজেন যেটা যোগ আছে সেটা কিন্তু অ্যালকিনের পার্ট। তাহলে এই যে পার্টটা এটাকে বলছি অ্যালাইল, অ্যালাইল হ্যালাইড। নাম্বার 2, তাহলে অ্যালাইল হ্যালাইড হতে পারে। আর কি হতে পারে না, ভিনাইল পার্ট হতে পারে। ভিনাইল কাকে বলা হচ্ছে, অর্থাৎ এই যে পার্টটা, এইটাকেই বলা হয়, যদি CH2 ডাবল বন্ড CH এটাকে বলে ভিনাইল বলা হবে। এটা একটা পার্ট হতে পারে। আর হতে পারে ট্রিপল বন্ড অর্থাৎ SP, এটা এটা কি, এটা হচ্ছে তোমার এটা এই কার্বনটা sp3। আর এটা হতে পারে যে sp, এই হাইব্রিডেশনটা কত sp। তাহলে একে বলবো অ্যালকাইল হ্যালাইড। তাহলে এই বিভিন্ন ধরনের নেচার অফ RX বন্ড নিয়ে ভাগ করতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নেচার অফ বন্ডে ভাগ করলাম, এবারে অ্যারিনে চলে যাই, অর্থাৎ অ্যারোমেটিক কম্পাউন্ড। আমি যদি বলেছি হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন, তাহলে হ্যালো অ্যারিনে আমি যদি যাই, আর এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এটাকে নাম কি দেব, ক্লোরোবেনজিন। এই দুটো থাকে, এখানে একটা ব্রোমন থাকে, তখন কি নাম দেবো, ব্রোমিনের বি আগে আসছে, তারপরে সি আসছে, তাহলে এটাকে ব্রোমিন দিয়ে শুরু করব। ওকে, তাহলে এই ব্রোমিনটা যদি শুরু করি, তাহলে আমরা কি লিখবো, যে আগে ব্রোমো, তার মানে এটা কি, এটাকে 1 পজিশন ধরতে হবে, এটাকে 2, এটা 3। ওকে, তার মানে লিখতে পারি 1 ব্রোমো 3 ক্লোরো বেনজিন। তাহলে এগুলো নামকরণের ক্ষেত্রে আমাদেরকে আগে দেখতে হবে যে কোনটা আগে প্রায়োরিটি পাচ্ছে, এবং যেগুলো তোমরা ক্লাস 11-এ আইপিসি শিখেছো। আচ্ছা, আমরা নোমেনক্লেচার নিয়ে আর বেশি সময় নষ্ট করবো না, আমরা চলে যাবো একেবারে মেইন জায়গায়, হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিনের যে পার্ট, অর্থাৎ প্রিপারেশন বা প্রস্তুতিতে। তাহলে এটা আমরা মুছে দিলাম। সো নেক্সট ইজ দ্য প্রিপারেশন। প্রিপারেশন বা প্রস্তুতি। আচ্ছা, তোমাদের এই জৈব রসায়ন শুরুর আগে একটা জিনিস বলে নিই, যে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু একটা বিরাট ফান্ডা হচ্ছে, অর্গানিক কেমিস্ট্রি ইজ লাইক ম্যাথমেটিক্স। অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি যদি তুমি ভালো জ্ঞান থাকে তাহলেও কিন্তু পারবে না যদি প্র্যাকটিস না করো। সেই জন্য বারবার বলছি যে এটা ফিজিক্যাল বা ইনঅর্গানিক কেমিস্ট্রির মতো নয়, এটা হচ্ছে একেবারে ম্যাথের মতো। তুমি যতবার এই রিয়াকশনগুলোকে প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার উপকার হবে। সো প্রিপারেশন বা প্রস্তুতি, আমরা মেনলি হ্যালো অ্যালকিন যেটা, সেটা হচ্ছে প্রস্তুত করব 3টি প্রসেস। একটা হচ্ছে, তাহলে আমরা অ্যালকিল হ্যালাইড যদি দিই এখানে RX, এটাকে আমরা প্রস্তুত করব হ্যালো অ্যালকিন যদি এটাকে বলা হয়, বা অ্যালকিল হ্যালাইড যদি বলা হয়, তাহলে এটা আমাদের টার্গেট হবে, এটা আমাদের টার্গেট, দিস ইজ আওয়ার টার্গেট। আমরা কি কি থেকে তৈরি করতে পারি, অ্যালকোহল থেকে, প্লাস আমরা কি দিতে পারি, HX হ্যালো হাইড্রোজেন অ্যাসিড। আর কি দিতে পারি, ROH প্লাস PX3, অর্থাৎ ফসফরাস ট্রাইহ্যালাইড দিয়ে কি করতে পারি। আর আমরা কি করতে পারি, ROH প্লাস SOCl2 সালফোনাইল ক্লোরাইড থেকে করতে পারি। কিন্তু মনে রাখবে এটা কেবলমাত্র only for chlorine, X will be here only chlorine।
আর কি করতে পারি আমরা? আর যেটা করতে পারি আমরা ফ্রম অ্যালকেন তৈরি করতে পারি, কারণ অ্যালকেন থেকেই প্রতিস্থাপিত করে আমরা হ্যালো অ্যালকেন তৈরি করব। আর যেটা করতে পারি আমরা অ্যালকিন থেকে, এবং আরেকটা করতে পারি যেটা হচ্ছে সল্ট অফ অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ CH3 COO সিলভার সল্ট মেনলি, যাকে বোরোডিন হান্সটিকার বলে বিজ্ঞানী করেছেন এটা। তাহলে আমরা মেনলি এই সমস্ত পদ্ধতির মাধ্যমে এই অ্যালকোহল তৈরি করতে পারি। এখন একটা প্রশ্ন করতে পারে যে এগুলোই কি দিজ আর দি অনলি প্রসেস, এটাই কি একমাত্র এই পদ্ধতিগুলোই এখানে আছে, আর কোনো পদ্ধতি নেই? আছে। অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে একটা বিরাট ফান্ডা হচ্ছে যে এখানে কিন্তু যত ধরনের মানে ডিফারেন্ট টাইপস অফ এই যে শুরুটা, অর্থাৎ এটাকে বলা হয় রিয়াক্ট্যান্টস বা বিক্রিয়ক পদার্থ, এটা ডিফারেন্ট ডিফারেন্ট থেকে আসতে পারে, কিন্তু অ্যাকসেপ্টেবল কোনটা হবে? আমি তোমাদেরকে আগে একবার ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে কোনো একটা, ধরো তো অ্যালকিল হ্যালাইড কোনো একটা কোম্পানি তৈরি করছে, তার টার্গেট কি হবে? যত কম খরচে এবং কম সময়, যেটা আমি কেমিক্যাল কাইনেটিক্স বলার সময় তোমাদেরকে বলেছি যে কম খরচ এবং কম সময়। ধরো এখান থেকে এই অ্যালকিল হ্যালাইড তৈরি করার জন্য কেউ এটা না ব্যবহার করে অন্য কোনো রিয়াক্ট্যান্টস থেকে শুরু করছে, বা এখানের মধ্যে এতগুলো রিয়াক্ট্যান্টস থেকে শুরু করে অ্যালকিল হ্যালাইড আসে যায়। এখন কোনটা সব থেকে, কোন কোম্পানি বা কোনো কোম্পানি কোনটা ইউজ করবে যেটাতে তার প্রফিট বলে মনে হবে? অর্থাৎ কাঁচামাল, এগুলো তো কাঁচামাল, র মেটেরিয়াল। এই কাঁচামাল কেনার পর সে কত সহজে, কত কম সময় এবং কম খরচে ভালো কোয়ালিটির অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারবে, সেটাই ডিপেন্ড করবে যে কোনটা অ্যাকসেপ্টেবল। তার মানে আমরা এখানে যেগুলো পড়ছি এস্টাবলিশ বা বই লেখা, তার মানে এগুলো কিন্তু মোটামুটি অ্যাকসেপ্টেবল, এবং এগুলো কিন্তু ইকোনমিক্যালি অর্থাৎ অর্থনৈতিকভাবে এগুলো ফেভারেবল, তাই জন্য এগুলো পড়। তাহলে প্রথমে আমি যেটা চলে আসবো ROH প্লাস HX থেকে, অর্থাৎ অ্যালকোহলের সঙ্গে হ্যালোজেন অ্যাসিড। আমরা একটা একটা করে আলোচনা করব। অ্যালকোহল প্লাস হ্যালোজেন অ্যাসিড থেকে করার সময় মনে রাখতে হবে HX কি কি হতে পারে? HCl হতে পারে, HBr হতে পারে, HI হতে পারে। HF যদি বলো, সাধারণত HF বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড নিয়ে বিক্রিয়া করা হয় না, বা ফ্লোরিন জাতীয় যৌগ আমরা সাধারণত অ্যাভয়েড করি। দেখবে যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে, সে রাসায়নিক হোক বা ইনঅর্গানিকের ক্ষেত্রে হোক বা অর্গানিকের ক্ষেত্রে হোক, ফ্লোরিন জাতীয় যৌগ আমরা অ্যাভয়েড করি, কারণ ফ্লোরিন হচ্ছে খুবই কারেকশন এবং ফ্লোরিন হচ্ছে টক্সিক মেটাল। কেননা তোমরা জলের মধ্যে ফ্লোরিন থাকলে বিষাক্ত হয়ে যায় আর্সেনিকের মতো। তেমনি সেই জন্য আমরা সাধারণভাবে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো ফ্লোরিন ঘটিত সেগুলোকে আমরা আলোচনা করব না, এবং ফ্লোরিন যৌগ সাধারণত আমরা ইন্ডাস্ট্রি তৈরি করব না, এবং তাতে অনেক ক্ষতির সম্ভাবনা আছে। সেই জন্য এখানে যেটা বললাম HCl, HBr, HI। আচ্ছা, অ্যালকোহল থেকে যখন আমরা অ্যালকিল হ্যালাইড তৈরি করবো ইন প্রেজেন্স অফ HCl, HBr or HI, আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকের অ্যাক্টিভিটি কিন্তু আলাদা আলাদা। ধরো আমি এখানে নিলাম অ্যালকোহলটা ইথানল, CH3CH2OH। এই ইথানলের সঙ্গে HCl একবার, HBr একবার, HI বিক্রিয়া করলে কি হবে? বিক্রিয়া প্রোডাক্টগুলো যদি আমরা HCl এর সঙ্গে বিক্রিয়া করাই কি হবে? CH3CH2Cl সাই হবে, OH এর এই OH এর পরিবর্তে এখানে Clটা ঢুকবে। এটার সঙ্গে বিক্রিয়া করলে CH3CH2Br, যাকে আমরা বলছি ইথাইল ব্রোমাইড। আর যদি HI এর সঙ্গে বিক্রিয়া করে তাকে হবে ইথাইল আয়োডাইড। কিন্তু এখানে মনে রাখতে হবে যে রিয়াকশন কন্ডিশনসগুলো কি সব জায়গায় এক হবে? না, তাহলে তো কোনো ঝামেলায় থাকতো না। কিন্তু রিয়াকশন কন্ডিশনগুলো সব জায়গায় আলাদা হবে কেন? কারণ HCl, HBr বা HI এদের রিয়াকশন করার প্রবণতা বা অ্যাক্টিভিটি প্রত্যেক কিন্তু আলাদা। যদি অ্যালকোহলটা যদি এক হয়, অ্যালকোহল আলাদা হলে এদের তো আলাদা হবে, কিন্তু অ্যালকোহল যদি সেম থাকে তাহলে কিন্তু এদের অ্যাক্টিভিটি আলাদা আলাদা হবে। এবং দেখা যায় পরীক্ষা করে যে HI এর অ্যাক্টিভিটি সব থেকে বেশি দেন HBr দেন HCl। তাহলে সব থেকে অ্যাক্টিভিটি কার? HI এর সব থেকে বেশি। কেন? কারণ আয়োডিনের সাইজটা বড়। আস্তে আস্তে দেখো সাইজটা কমছে। এই সাইজ বড় হওয়ার জন্য HI সব থেকে বেশি অ্যাসিডিক। তোমরা যখন পড়বে যে এই হ্যালো অ্যাসিডসের মধ্যে সব থেকে বেশি অ্যাসিডিক কোনটা? HI।
তাই জন্য এইচ এর সঙ্গে কেবলমাত্র যদি হিট করে রিফ্লাক্স করে ইথানল তাহলে কিন্তু তুমি ইথাইল হাইড্রাইড পাবে। কিন্তু এইচবিআর এর সঙ্গে বিক্রিয়া করার সময় যদি শুধুমাত্র এইচবিআর এর সঙ্গে ইথানল মিশিয়ে রিফ্লাক্স করো বা পাতন করো তাহলে কিন্তু ইউ উইল নট গেট দ্য ইথাইল ব্রোমাইড। সেখানে কি দিতে হবে? কনসেন্ট্রেশন H3SO4। এটা না দিলে কিন্তু বিক্রিয়াটা হবে না। কারণ এটা হচ্ছে কারণ এইচবিআরটা হচ্ছে এর থেকে কম রিঅ্যাক্টিভ, সেই জন্য H2SO4 দিতে হচ্ছে। নেক্সট HCl। HClটা হচ্ছে আরো কম সক্রিয়, সেই জন্য আমরা এখানে একটা লুইস অ্যাসিড জিঙ্ক ক্লোরাইড দিতে হয়। জিঙ্ক ক্লোরাইড নেচার কি? লুইস অ্যাসিড। তোমরা পড়েছো লুইস অ্যাসিড বা লুইস কাকে বলে? যারা হচ্ছে ইলেকট্রন পেয়ার্স অ্যাকসেপ্ট করতে পারে। এই জিঙ্ক ক্লোরাইড কি? এর থেকে একটা ইলেকট্রন পেয়ার্স অ্যাকসেপ্ট করবে এবং এর অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে ইথানল ক্লোরাইডের সঙ্গে ইথাইল ক্লোরাইড তৈরি করবে। এটা হচ্ছে এইচএক্সের বিক্রিয়া। নাম্বার 2 আমরা চলে যাব, যেটা আমরা বলেছিলাম, যেটা হচ্ছে PX3 অর্থাৎ ফসফরাস ট্রাইহ্যালাইড। তাহলে আমাদের নেক্সট হচ্ছে যে ROH প্লাস PX3। এই PX3 কি কি হতে পারে? PCl3 হতে পারে, PBr3 হতে পারে, PI3 হতে পারে। এবং এখানে রিয়াকশনটা খুবই সহজ। ROH যেমন CH3 CH2OH নিলাম, তার সঙ্গে PX3 বিক্রিয়া করলাম, সাধারণ রিফ্লাক্স করলে বা পাতন করলেই উইল গেট CH3CH2X। এবং এটা সাবস্টিটিউশন বিক্রিয়া। আমি বলেছি তোমাদের এইচএসে অ্যাকচুয়ালি রিয়াকশন মেকানিজমগুলো নাই, কিন্তু অল্প অল্প রিয়াকশন মেকানিজম আমি এখানে বলবো বোঝবার সুবিধার জন্য। যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। এটা যে বিক্রিয়াটা হচ্ছে SN2 বিক্রিয়া, অর্থাৎ সাবস্টিটিউশন বিক্রিয়াগুলো হয়। আগের যে বিক্রিয়াগুলো দেখলাম সেগুলো কিন্তু সব সাবস্টিটিউশন বিক্রিয়ার মাধ্যমে বা প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এগুলো সম্পন্ন হয়। এর পরে যেটা ছিল সেটা হচ্ছে ROH প্লাস SOCl2। তো মজার জিনিস, এখানে কিন্তু কেবলমাত্র ক্লোরিন অর্থাৎ ক্লোরিন ঘটিত অ্যালকেন, যেমন আমরা যদি CH3CH2Cl অর্থাৎ ইথাইল ক্লোরাইড তৈরি করতে যাই তাহলে কিন্তু এটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড ইন প্রেজেন্স অফ সালফোনিক ক্লোরাইড। কেন? কারণ আমরা যদি ধরো ইথাইল, তাহলে আমরা কী করবো? CH3CH2OH প্লাস SOCl2 যদি নিই তাহলে আমরা কী পাবো? CH3CH2Cl ইথাইল ক্লোরাইড প্লাস সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড যেহেতু গ্যাসীয় তাহলে কী হবে? রিয়াকশন মিডিয়াম থেকে যেখানে বিক্রিয়াটা হচ্ছে সেখানে সহজেই উড়ে চলে যাবে। একে আলাদা করে পৃথক করবার কারণ নেই। এখন প্রশ্ন করতে পারি যে পৃথক করতে গেলে কেন খরচ বেশি? সবসময় মনে রাখবে যে বিক্রিয়া যখন আমরা করি তার মানে এই নয় যে বিক্রিয়াটা পুরোপুরি এখানে সব কনভার্ট হবে। সেই জন্য আমি এর আগের চ্যাপ্টার কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা আলোচনা করেছি, সেখানে বলেছি যে কোনো একটা বিক্রিয়া সবসময় সম্পূর্ণ হয় না, কিছু না কিছু সেখানে কিছু রয়ে যায় বিক্রিয়ক বা বিক্রিয়াতে বোঝা। তাহলে এখানে যদি এই যে সালফার ডাইঅক্সাইড রয়ে যায় এর সঙ্গে, তাহলে এটা কিন্তু পৃথক বিক্রিয়া তৈরি করার জন্য, বিক্রিয়া অর্থাৎ প্রোডাক্ট তৈরি করার জন্য যে খরচ, তাকে সেপারেট করে পিওর বা খাঁটি প্রোডাক্ট তৈরি করতে কিন্তু বেশি খরচ পড়ে যাবে। এই জন্য তোমরা জানো যে পেট্রোলের দাম কেন বেশি হয়? কারণ পেট্রোলিয়াম প্রোডাক্টকে রিফাইন করতেই বেশি খরচ। পেট্রোলিয়াম তুলতে খুব একটা খরচ হয় না, রিফাইন করার সময় সব থেকে বেশি খরচ লাগে। সেই জন্য যে এটাকে পিওর বা খাঁটি তৈরি করার জন্য কিন্তু একটা সব থেকে ভালো মেথড হচ্ছে এটা। এরপরে আমরা চলে যাব যেটা হচ্ছে অ্যালকেন থেকে, ফ্রম অ্যালকেন। তোমরা জানো একটা বিক্রিয়া, সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া অ্যালকেন থেকে। আমরা জানি মিথেনকে যদি ইন প্রেজেন্স অফ ক্লোরিন রৌদ্রতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা যেটা পাবো CH3Cl প্লাস CH2Cl2 প্লাস CHCl3 প্লাস CCl4। এই এতগুলো যৌগের সমন্বয় পাবো। তার মানে কি হচ্ছে? এখানে ক্লোরিন একটা একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ইন প্রেজেন্স অফ সোলার লাইট, এইচ মিনস হেয়ার সূর্যালোকের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করে তাহলে কিন্তু সব ধরনের একটা একটা কোনো কোনো মলিকুল থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করবে, করে একটা CH3Cl তৈরি করবে, আবার অন্য একটা মলিকুল থেকে দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত করবে, করে CH2Cl2 তৈরি, এভাবে পরপর হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপিত করবে এবং আলটিমেটলি CCl4 তৈরি করবে। এই রিয়াকশনটাকে কন্ট্রোল করা যায়? অর্থাৎ আমি যদি চাই এটাকেই তৈরি করতে, এগুলো তৈরি হবে না, করা যায়। কীভাবে করবো? যদি যদি মিথেনের পরিমাণটা খুব বেশি নিয়ে নেই আর ক্লোরিনের পরিমাণটা খুব কম নেই তাহলে কিন্তু আমাদের রিয়াকশনটা এই জায়গায় এসে স্টপ হয়ে যাবে। ওকে, তাহলে
আমরা এখান থেকে তৈরি করতে পারি। এছাড়া অন্যান্য যত অন্যান্য যৌগ আছে, যদি ধরো CH3 CH2 CH3, এটার নাম কি প্রোপেন। প্রোপেনের সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়া করা HNO, তাহলে প্রথম ধাপে কোন বিক্রিয়াটা হবে? এখানে হচ্ছে সব থেকে যে মেজর কম্পাউন্ড, মেজর মাইনর কম্পাউন্ড কি, এখানে দুটো প্রোডাক্ট তৈরি হবে। একটা হচ্ছে সব থেকে বেশি তৈরি হবে 98%, আর একটা হচ্ছে 2%। মেজর প্রোডাক্ট যেটা, সেটাই কিন্তু আমাদের প্রধান প্রোডাক্ট। অর্থাৎ অনেক সময় কি হয় যে আমাদের টার্গেট প্রোডাক্ট আমরা যেটা তৈরি করতে চাই তার পাশাপাশি অন্যান্য অনেক কম্পাউন্ড তৈরি হয়, তারপরে সেটাকে পিউরিফাই করতে। আমি বলেছি যে অর্গানিক কেমিস্ট্রি সেটা একটা রুল, যে মেন প্রোডাক্ট থেকে কিন্তু অন্যান্য প্রোডাক্টগুলো সরিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু বাজারে কেউ নেবে না। তাই জন্য এটা যে প্রথম যে এটার যে মেন প্রোডাক্টটা বা প্রধান যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে এখানে ক্লোরিনটা ঢুকবে, অর্থাৎ CH3CH CH3Cl। এই যে ক্লোরিনটা এখানে ঢুকবে, এখানে কেন ঢুকলো বা এখানে কেন ঢুকলো না? কারণ এই যে ইন প্রেজেন্স অফ সোলার লাইট বা সূর্যালোকের উপস্থিত যে বিক্রিয়াটা হয় র্যাডিক্যাল মেকানিজমে, সেই জন্য আমি বলছিলাম যে মেকানিজম অল্প অল্প তোমাদেরকে জানতে হবে এগুলো মনে রাখার জন্য। এর মেকানিজমটা হচ্ছে র্যাডিক্যাল প্রসেস। এবং কি হয় র্যাডিক্যাল প্রসেসে, তোমরা ক্লাস 7-এ পড়েছো যে টারসিয়ারি র্যাডিক্যালের স্টেবিলিটি সব থেকে বেশি গ্রেটার দেন সেকেন্ডারি, গ্রেটার দেন প্রাইমারি। এখানে যে র্যাডিক্যালটা সেটা কিন্তু প্রাইমারি, কিন্তু এখানে দেখো যদি সিএল এখানে এখানে যদি র্যাডিক্যাল তৈরি হতো তাহলে সিএলটা এখানে ঢুকতো, তাহলে সেই র্যাডিক্যালটা কি হতো? প্রাইমারি। কিন্তু এখানে যেহেতু সিএল ঢুকছে, তাই জন্য এখানে যে র্যাডিক্যালটা তৈরি হচ্ছিল তার র্যাডিক্যালটা সেকেন্ডারি, দুটো কার্বনের সাথে হবে। সেই জন্য সেকেন্ডারি র্যাডিক্যালটা যেহেতু প্রাইমারি র্যাডিক্যাল থেকে বেশি সুস্থির, তাই জন্য এখানে মাঝখানে একটা র্যাডিক্যাল তৈরি হবে এবং সেই র্যাডিক্যালের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে গিয়ে এই কম্পাউন্ডটা তৈরি হবে। তাহলে এটা হলো অ্যালকেন থেকে। নেক্সট আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যালকিন থেকে। অ্যালকিন, অ্যালকিন থেকে বিক্রিয়া তোমরা অল্প অল্প পড়েছো ক্লাস 11, সেটা হচ্ছে মার্কনিকভ এবং অ্যান্টি মার্কনিকভ বিক্রিয়া। ধরো আমার কাছে একটা কম্পাউন্ড আছে CH2 ডবল বন্ড CH2। এই কম্পাউন্ডটা থেকে আমরা হ্যালোজেন তৈরি করতে আমরা জানি এর সঙ্গে HX এর বিক্রিয়ায় আমরা একটা প্রোডাক্ট পাই, সেটা হচ্ছে CH3CH2X, এর একটা প্রোডাক্ট পাই। এবং আমরা জানি এই HXটা কী কী হতে পারে, HCl হতে পারে, HBr হতে পারে, HI হতে পারে। এবং তার ক্ষেত্রে এবং মার্কনিকভ বলছেন বিজ্ঞানী মার্কনিকভ, যে সাধারণত যদি এটা আনসিমেট্রিক হয়, অর্থাৎ যদি এটা এরকম হয় CH2 ডাবল বন্ড CH3, তাহলে দেখা যাচ্ছে এটাকে বলা আনসিমেট্রিক। আনসিমেট্রিক কেন বলছে? কারণ এই ডাবল বন্ডের দুপাশে দেখো সমান নয়, এদিকে হাইড্রোজেন এদিকে CH3, তাহলে এটাকে আনসিমেট্রিক বলা হবে বা অপ্রতিসম অ্যালকিন বলা হবে। এই অপ্রতিসম অ্যালকিন থেকে যখন অ্যালকিল হ্যালাইড তৈরি করবো, সেক্ষেত্রে নিয়ম দুটো হয়, একটা মার্কনিকভ রুল, একটা অ্যান্টি মার্কনিকভ রুল। এবং কি বলছি, এক্ষেত্রে যদি আমরা সাধারণভাবে বিক্রিয়া করি HBr বা HCl HI, তার ক্ষেত্রে কি হবে, যেখানে হাইড্রোজেন পরমাণু কম, তাহলে এই ডবল বন্ড দুটোর মধ্যে হাইড্রোজেন পরমাণু এই কার্বনে কম আছে, এখানে ব্রোমিনটা ঢুকবে, তাহলে হবে CH2, অর্থাৎ এখানে হবে, যদি এটাকে HBr এখানে দিয়ে দিই তাহলে এইচটা এখানে ঢুকবে আর বিআরটা এখানে ঢুকবে, তাহলে কী হবে প্রোডাক্টটা CH3CH3 আর এখানে বিআর। এটাকে বলা হয় মার্কনিকভ যৌগ। অর্থাৎ HBr এর H প্লাস বিআর মাইনাস এই নেগেটিভ পার্টটা কোথায় ঢুকবে, যেখানে হাইড্রোজেন কম আছে, আর পজিটিভ পার্টটা যেখানে হাইড্রোজেন বেশি আছে। যদি আমরা এই HBrটা ইন প্রেজেন্স অফ সাম পারক্সাইড, অর্থাৎ যেমন হাইড্রোজেন পারক্সাইড, বেনজোইল পারক্সাইড, এই সমস্ত পারক্সাইড যদি যৌগের মাধ্যমে আমরা বিক্রিয়াটা ঘটাই, তাহলে কিন্তু উল্টো বিক্রিয়াটা হবে। অর্থাৎ কী বিক্রিয়া হবে, যদি একই বিক্রিয়া আমরা HBr কোনো হাইড্রোজেন পারক্সাইড H2O দিই, তখন কিন্তু উল্টোটা হবে, অর্থাৎ CH2Br এখানে ঢুকবে আর এখানে হয়ে যাবে CH2CH3। এটাকে বলা হয় অ্যান্টি মার্কনিকভ যৌগ। কেন হয়েছে অ্যান্টি মার্কনিক? এই হাইড্রোজেন পারক্সাইড। এবং কেন হয়েছে যদি কারণ দিতে দাও, তাহলেও কিন্তু আর বলা যায় আবার সেই রিয়াকশন মেকানিজম। এটা হচ্ছে এটা র্যাডিক্যাল মেকানিজম হয়, আর এটা হচ্ছে কার্বোক্যাটায়ন মেকানিজম হয়। এই মেকানিজমগুলো যদি অল্প বুঝতে পারো তাহলে কিন্তু বিক্রিয়াগুলো খুব মনে রাখার সহজ। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারি। দ্য লাস্ট ওয়ান ইজ, যেটা আমরা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে বোরোডিন-হান্সটিকার প্রসেস। বোরোডিন-হান্সটিকার বলে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি যেটা করলেন যে অ্যাসিটিক অ্যাসিডের সিলভার সল্ট, অ্যাসিটিক অ্যাসিডের সিলভার সল্ট থেকে আমরা মেনলি এখানে যেটা তৈরি করবো সেটা হচ্ছে RBr বা অ্যালকিল ব্রোমাইড।
এবং অ্যালকিল ব্রোমাইড তৈরির জন্য এটা সব থেকে বেস্ট মেথড, সেটা হচ্ছে বোরোডিন হানস্টিকার পদ্ধতি। বোরোডিন হানস্টিকার পদ্ধতি কি করা হয়, তাতে এই সিলভার অ্যাসিটেটের সঙ্গে কি যুক্ত করা হয়,